তখন স্যার আমি মানে ওটা জাভাস্ক্রিপ্টে না পেয়ে মানে ভ্যারিয়েবল গুলো এইভাবে দিচ্ছিল যে এইচটিএমএল এ ভ্যারিয়েবল লিখে ওখানে ভ্যারিয়েবল হিসেবে কাজ করানো যাচ্ছিল। তো স্যার আমি জিনিসটা ভাবে বুঝতে পারছিলাম না। আর তারপরে স্যার ইফ এলসেও তাই। ইপিএসও তাই। ওকে, ঠিক আছে, আমি ক্লিয়ার করব। আর আর কি, কে কি ফেস করছো? শিমন, ফায়জা, মাহাদি, তাসিন। তাসিনের কি আগের ক্লাসগুলো দেখা হয়েছে মোটামুটি? মানে তুমি কি গ্যাপ কভার হয়েছে কিনা আমাদের? না স্যার, তেমন কিছু দেখা হয়নি, মানে তেমন দেখা আজকেই হয়নি। রিনিউ করলাম স্যার। ও আচ্ছা আচ্ছা। সবগুলো দেখতে হবে। ওকে, দেখবা, সমস্যা নাই। দেখবা, প্লাস প্র্যাকটিসও করবা, হ্যাঁ? তো মানে জিনিসটা অন্যরকম তো, মানে ভুলে যাওয়ার একটা চান্স থাকবে আসলে। জি স্যার। প্র্যাকটিসটা মেইন। আমার স্ক্রিনটা দেখা যায়? জি স্যার। আচ্ছা। লাস্ট ক্লাসে আমি যেগুলো এক্সপ্লেন করছিলাম, কে একটু টোটাল রিক্যাপ দিতে পারবা? আমি একটু সাইড বাই সাইড রাখি, এটা সাইড বাই সাইড একটা টেকনিকটা দেখে নাও সবাই। ধরো এই আমার এইচটিএমএল আছে, এটা ধরো আমার জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, আমি এটাকে সাইড বাই সাইড রাখতে যাচ্ছি অর্ধেক অর্ধেক স্ক্রিন করে। ভিএস কোডের মধ্যে রাইট ক্লিক করলে দেখো এই যে তোমার দেখো স্প্লিট লেফট বা রাইট, দেখছো রাইট স্প্লিট হয়ে গেল। এখন দেখো সাইড বাই সাইড কোড দেখা স্যার, যাচ্ছে। হ্যাঁ বলো। স্যার আমি কি মানে এই ক্লাসটা করবো আর কি, নাকি মানে আগের ক্লাসগুলো তো দেখি নাই তো, এগুলো তো বুঝবো না। জাভাস্ক্রিপ্ট জাস্ট শুরু হচ্ছে গত ক্লাসে, গত ক্লাসে শুরু তো। যেহেতু জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো বুঝতে সমস্যা হবে না। পাইথন ক্লিয়ার না? পাইথন দিয়ে কি মানে মেইন মেইন যে জি স্যার। কনসেপ্টগুলো আছে সেগুলোতে কোনো সমস্যা নাই। এখানে জাস্ট কিছু ডিফারেন্ট কিছু কনসেপ্ট অ্যাড করা হয়েছে, ওটা আমি তোকে ছোট একটা রিক্যাপ দিয়ে দিব, সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। এখন তার আগে কে একটু রিক্যাপ দিবা যে এখানে কেন কোনটা আমরা ইউজ করলাম? আমি এদিকে কোড সাইড বাই সাইড রেখে দিই। আচ্ছা, এই যে মোটামুটি দুইটা দেখা যাচ্ছে। উইলিংলি কে বলতে চাও, নিজে ইচ্ছে বলতে চাও কে? শাফি, মাহাদি, ফায়জা, শিমন। আচ্ছা, এই সাইলেন্ট হওয়া কিন্তু অন্য জিনিস মিন করে, কথা বলতে হবে। স্যার আগের ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্ট শিখছিলাম। হুম। তো স্যার আমরা পাঁচটা জাভাস্ক্রিপ্টের কোডগুলো করেছি। আর এখানে আমরা স্ক্রিপ্টের মাধ্যমে ওই ওই জাভাস্ক্রিপ্টের যে মানে সোর্স আছে অ্যাপ ডট জেএস, এটা আমরা স্ক্রিপ্টের মাধ্যমে এইচটিএমএল এর মধ্যে এইচটিএমএল এর মধ্যে নিয়েছি। আর এখানে আমরা জাভাস্ক্রিপ্টের কোডগুলো করেছি কনসোল লগ, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এইসবই করাতে হবে স্যার আগে। আচ্ছা, আর কি বলবা? মনে হচ্ছে একটু গ্যাপ থেকে গেছে, কেন জানো? আচ্ছা, আমি একটু আবার ক্লিয়ার করি। ধরো অ্যাড ডট জেএসকে তুমি ভুলে যাও, মনে করো এটা নাই, হ্যাঁ? তো আমরা তো নর্মালি একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের ফ্রন্ট এন্ডে যে কাজগুলো করতে হয়, ডিজাইনটা ফাউন্ডেশন হলো এইচটিএমএল দিয়ে, আর এটাকে আরেকটু পলিশ করে সুন্দর করার জন্য সিএসএস ইউজ করে, তাই তো? এটা নিয়ে কোনো ইস্যু নাই, যত প্র্যাকটিস করতে তত ক্লিয়ার হবে। আর ট্যাগগুলো মুখস্থ করার কোনো কিছু নাই। যেগুলো লাগবে যখন তুমি ভুলে যাবা, জাস্ট সার্চ করবা, অ্যাভেলেবল ট্যাগগুলো পাবা, জাস্ট ওটা টেস্ট করে বসায় ফেলবা। বাট তোমার ফাউন্ডেশন যেহেতু ক্লিয়ার, সেক্ষেত্রে প্রবলেম হবে না। আর যত প্রজেক্ট করবা, যত আরও তুমি কোড করবে, তত ক্লিয়ার হবে। এরপর আমরা জাভা স্ক্রিপ্ট শুরু করলাম এই জন্য যে তুমি যদি ব্রাউজারের মধ্যে প্রোগ্রামিং করতে চাও, মানে ক্লায়েন্ট সাইডে, আমি ক্লায়েন্ট সাইডে আপাতত ফোকাস করতেছি, ওয়েব ডিজাইন যেহেতু, তো ক্লায়েন্ট সাইডে প্রোগ্রামিং করতে গেলে জাভা স্ক্রিপ্ট জাস্ট অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ, এটা ইউজ হয় শুধুমাত্র, এটা ছাড়া আর অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ হয় না। আর ব্যাক এন্ডে এরকম অনেক ল্যাঙ্গুয়েজ আছে। নোট জিএসের থ্রুতে জাভা স্ক্রিপ্ট দিয়ে কাজ করা যায়। আবার ওইদিকে পাইথনের জ্যাঙ্গো একটা ফ্রেমওয়ার্ক আছে, ওইটা দিয়ে কাজ করা যায়। জাভা স্ক্রিপ্ট বিভিন্ন রকম ফ্রেমওয়ার্ক আছে, যেমন তোমার হলো অ্যাঙ্গুলার আছে, না ওটা ফ্রন্টে, সরি ওটা ফ্রন্টের ফ্রেমওয়ার্ক। ব্যাক এন্ডে হলো রুবি দিয়ে করা যায়, রুবি অন রেইলস আছে, রুবি একটা ফ্রেমওয়ার্ক। তারপর এরকম আরও অনেক আছে, পিএইচপি দিয়ে করা যায়, পিএইচপি অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, কেক পিএইচপি। তারপর তোমার হলো কোডিগনেটর,
লারাভেল, তার মানে আমি যেগুলো বললাম যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে ব্যাক এন্ডে কাজ করার জন্য, প্রোগ্রামিং করার জন্য। আর ফ্রন্ট এন্ডের জন্য মেইনলি জাভা স্ক্রিপ্ট। দ্যাটস ওয়াই আমি তোমাকে সার্চ করে দেখেছিলাম যে যখন তুমি সার্চ করে দেখবা যে সবচেয়ে মোস্ট মানে একদম ডিমান্ডিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা, তো দেখবে যে সবসময় তুমি 1, 2, 3-এর মধ্যে পাইথন আর জাভা স্ক্রিপ্ট তুমি পাবা। যে পাইথনটা আমরা শিখে ফেলছি অলরেডি, বেসিকটা, মানে আমরা কিন্তু পাইথনের মাস্টার না, হ্যাঁ, আমরা যে বেসিকটা পারি, যে স্টার্টিংটা কীভাবে করতে হবে, একটা কোড দেখে একটু বুঝতে পারি, তারপর যত তুমি প্র্যাকটিস করো তত ক্লিয়ার হবে। আর তোমাদের ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমের কথা বলছিলাম যে আরও ভালো করার জন্য এগুলো শিখতে হয়। তো তোমাদের নিড মতো, তোমাদের প্রয়োজন মতো একটু শিখে নিবে আস্তে আস্তে, হ্যাঁ, এটা একটা। আর জাভা স্ক্রিপ্ট যে তোমার ক্লায়েন্ট সাইডে কাজ করা যায়, আর কেউ যদি চাই যে আমি মানে ফ্রন্ট এন্ডে প্লাস ব্যাক এন্ডে দুটোই জাভা স্ক্রিপ্ট দিয়ে কাজ করব, তো সেটারও স্কোপ আছে। আগে জাভা স্ক্রিপ্ট ব্যাক এন্ডে কাজ করা যেত না অনেক আগে, বাট এখন এটা করা পসিবল। তার মানে তুমি যদি জাস্ট পাইথন আর জাভা স্ক্রিপ্ট যদি খুব ভালো করতে পারো দুইটাতে, তাহলে এখনকার দুনিয়ায় যে অবস্থা, তোমার তোমার লেভেলটা অনেক আপ থাকবে ইনশাল্লাহ সবসময়, এখন যে অবস্থা চলতেছে। এবং জাভা স্ক্রিপ্টের ডিমান্ড আগে যা ছিল এখন আরও অনেক বেড়ে গেছে ডিমান্ড, কারণ ক্লায়েন্ট সাইডেও কাজ করা যায়, মানে ইভেন সার্ভার সাইডেও কাজ করা যায়, যেটাকে আমি ব্যাক এন্ড বললাম। ক্লায়েন্ট সাইড, সার্ভার সাইড, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড। তো আমরা যেহেতু কোড করবো জাভা স্ক্রিপ্টের, HTML তো এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, বা সিএসএসও না, সিএসএস এর মধ্যে কখনো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি না, আমরা মেনলি HTML এর মধ্যে করি। ধরো এই যে এখানে যে কমান্ডগুলো দেওয়া আছে না, এই কমান্ডগুলো যদি আমি ইউজ করতে চাই, আমি জাস্ট এটাকে কমেন্ট আউট করি, আগে ভুলে যাও এটাকে, কন্ট্রোল দিয়ে রাইট ক্লিক করলে দেন আমাদের যে স্ল্যাশ আছে ফরওয়ার্ড স্ল্যাশ ক্লিক করলে এটা কমেন্ট হয়ে যায়। মনে করো আমি এইখানে একটা কমান্ড ইউজ করতে চাচ্ছি, হ্যাঁ, তো কমান্ডটা লেখার জন্য তোমাদের মনে আছে আমরা যখন হেডের মধ্যে কাজ করতাম সিএসএস নিয়ে কী করতাম, স্টাইল লিখতাম না, এই যে স্টাইল শুরু শেষ থাকতো, এর মাঝখানে যত কিছু কোড করা এগুলো করতাম আমরা। তো আমরা যদি চাই যে না আমরা এর মধ্যে সরাসরি কোডটা করব, এক্সটার্নাল ফাইলে যাব না, সেটা করতে গেলে আমাদেরকে নিচে অ্যাড করতে হবে এরকম স্ক্রিপ্ট লিখতে হবে। স্ক্রিপ্ট লিখবো, এই যে শুরু শেষ হয়ে যাবে। এইবার এর মাঝখানে আমরা সব কোড করা শুরু করব। এখন জাভা স্ক্রিপ্টের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি কীভাবে কাজ করতে পারি, আমরা এখানে স্যাম্পল যে কোডটা দেখাছিলাম, ধরো তুমি কনসোলে কোনো একটা কিছু লেখা দেখাতে চাও, কারণ যদি এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওদের তো একটা নিশ্চয় একটা এনভায়রনমেন্ট থাকবে, ও সেখানে কাজগুলো করবে। ধরো আমি এখান থেকে এটাকে আমি লাইভ সার্ভারটা অন করে দিলাম, যে আমার এই কোডটার রেজাল্টটা কী হয় সেটা দেখার জন্য। আর যেখানে কনফিউশন থাকে অবশ্যই বলবা তোমরা, আর এগুলো ক্লিয়ার না থাকে তুমি জাভা স্ক্রিপ্ট দিয়ে, আমার মেইন যে প্রোগ্রামিংয়ের যে মজাটা, এসিওর সাথে তুমি ইন্টিগ্রেট করে কাজ করবে, এই মজাটা তুমি পাবা না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে যদি আমরা কোনো কোড করতে চাই, ধরো ফার্স্টে আমরা আমাদের এই কোডটা সাইড বাই সাইড তোমাকে দেখাই। এই দেখো, যেটা ছিল সেটা রেজাল্ট এরকম দেখা যায়। এখন যদি আমি এখানে জাস্ট একটা কমান্ড লিখি জাভা স্ক্রিপ্টে, কনসোল ডট লগ, মানে এটা জাস্ট একটু মনে করতে পারি এর মতো, আমরা যে প্রিন্ট কমান্ড ইউজ করতাম ওইটার মতো। ধরো এরকম হ্যালো বাংলাদেশ, ধরো আমি এটা লিখলাম। লেখার পরে আমি যদি এটাকে রান করি, আবার সেভ করলাম, তারপরে অটো রান হয়ে যাবে। রান হওয়ার পর খেয়াল করে দেখবা কোনো ইম্প্যাক্ট নেই, হ্যালো বাংলাদেশ কিন্তু লেখা দেখাচ্ছে না। আমি যদি কন্ট্রোল F দিয়ে সার্চ করে দেখি, হ্যালো, দেখো হ্যালো ওয়ার্ডটাই নাই। তাহলে আমার লেখাটা গেল কোথায় আসলে? যেহেতু এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমি তো কোনো লেখা ইনজেক্ট করি নাই যে আমার এই স্টাইলের মধ্যেই লেখাটা দেখা যেতে হবে, মানে ফোর্স করি নাই সহজ কথা বলতে গেলে। তাহলে এটা কোথায় দেখাচ্ছে? আমি রাইট ক্লিক করি, দিয়ে এখানে যদি ইন্সপেক্টে চলে যাই, ইন্সপেক্ট থেকে এই দেখো লেখা আছে কনসোল, এই কনসোলের মধ্যে সে দেখাবে। দেখছো দেখা যায় হ্যালো বাংলাদেশ লেখা দেখা যায়। আর শিমনের যে কথাটা ছিল, জি স্যার। আর শিমন মনে হয় দেখছো এই জিনিসটা না, যে স্ক্রিপ্ট দিয়ে এরকম লেখা আছে কোডগুলো, তাই না, এই টেবিলের মধ্যে? হ্যাঁ স্যার। ইয়েস, এটা এইভাবেও করা যায়। আর তুমি এটাকে যদি সেপারেট করে নিয়ে যাও আরেকটা ফাইলে, সাধারণত মানে ভালো প্র্যাকটিস হলে এটা, যে এইচটিএমএলটা ক্লিন থাকবে এইচটিএমএল এর মতো, জাভা স্ক্রিপ্টে যেখানে ফাইল আমি অ্যাড করব, করে জাস্ট ওগুলোকে আমি বাইরে থেকে অ্যাক্সেস করা শুরু করব। যেমন সিএসএস যখন তোমাদেরকে দেখিয়েছিলাম, আমরা লিঙ্ক করে আসলে এই স্টাইল ফাইলের সাথে আমরা ইন্টিগ্রেট করে থাকি, এই যে মানে কানেকশন করে ফেলি, তারপরে এখানে কোডগুলো কাজ করে। সিমিলার ওয়েতে আমি যদি এই কমান্ডটা এইখানে না রেখে আমি সেপারেট কোনো একটা ফাইলে রাখতে চাই, HTML এক্সটেনশন যেমন .html, CSS এক্সটেনশন .css, জাভা স্ক্রিপ্ট এক্সটেনশন .js। এখন মনে করি আমি অ্যাপটার সাথে কানেকশন না করে আমি জাস্ট নতুন একটা ফাইল বানাই, মনে দিলাম test.js, ফাইন, এটা তৈরি হলো।
এখন এর সাথে আমার এই HTML এর কিন্তু কোনো রিলেশন নাই, কোনো কানেকশন নাই আসলে। তো আমি চাচ্ছি যে এই লেখাটা এখানে থাকবে না, না থেকে থাকবে টেস্ট.js এর মধ্যে, যেন সেম ওয়েতে রান করে। আমরা যেখানে টেস্ট করে দেখেছিলাম, দেখো এই দেখা যাচ্ছে, কি খেয়াল করছো, দেখা যায় আমি যদি সব ইরেজ করে দিই আবার পেজটা লোড দিই, দেখছো হ্যালো বাংলাদেশ চলে আসছে, তার মানে ওইটা আসতেছে কোথা থেকে, ওই তোমার জাভাস্ক্রিপ্ট ফাইল থেকে আসছে। আচ্ছা, এবার আসো আমি এইটাকে করবো কি, কাট করে নিয়ে আমি সেপারেট ফাইলে নিয়ে চলে যাবো। আমি কনসোল ডট লগ এটাকে কাট করলাম, করে আমি এখানে নিয়ে চলে আসলাম, পেস্ট করে দিলাম। এবার সেভ করলাম, এটাকেও সেভ করলাম। দেখো সেভ না করলে এরকম একটা সার্কেল সাইন দেখায়। আমি সেভ করলাম, সেভ করার পরে আমি আবার এখানে চলে আসি, দেখছো এখনও দেখাচ্ছে না। আমি যদি ইরেজ করে দিই আবার রিলোডও দিই, আমার হ্যালো বাংলাদেশি লেখাটা দেখায় না। তাহলে আমাকে কী করতে হবে, কানেকশন করাতে হবে। কানেকশন করাতে গেলে একটা কমান্ড লিখতে, স্ক্রিপ্ট লিখতে হয়। এখানে আমরা লিখবো স্ক্রিপ্ট, দেখো লিখেছে সোর্স, এটা প্রেস করব। এবার দেখো সোর্স ফাইলটার নাম কি, টেস্ট.js, জাস্ট লিখবো টেস্ট.js, সেভ করলাম। এবার যদি আমি যাই এখানে, দেখছো হ্যালো বাংলাদেশ লেখা দেখা যায়। কারণটা কি, ওই যে তোমার জেএস ফাইলটা, সেই কোডটা HTML থ্রুতে এক্সিকিউট হচ্ছে। মনে পড়ছে এগুলো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে আমরা ওখানে লিখতে পারি, সেপারেটভাবে আনতে পারি, বাট বেস্ট প্র্যাকটিস হলো আমরা সেপারেটভাবে সবসময় কাজ করব। তাহলে কোডের মধ্যে কোনো প্রবলেম হতে ফাইন্ড আউট করতে হবে যে কোথায় প্রবলেমটা হতে পারে। আর আমি যদি এক্সাম্পল বলি, ধরো একটা 26 লাইনের কোড আছে, 26 না 2600 লাইন হতো, তো তুমি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় এরকম জাভাস্ক্রিপ্টে কোড করে আসতে, তুমি তো ট্র্যাক করতে পারতে না কোথায় কী হচ্ছে না হচ্ছে, এটা ঝামেলাপূর্ণ হতো বেশি। দ্যাটস ওয়াই প্রোগ্রামাররা এই প্র্যাকটিসটা বেশি ফলো করে। আচ্ছা, টেস্ট.js আমরা লিখলাম। এখন ধরো আমরা চাচ্ছি যে আমরা কোন একটা লেখাকে এখানে ইনজেক্ট করব। তো ইনজেক্ট করতে তো আমাদের একটা প্লেস লাগবে, তাই না? তো প্লেস হিসেবে আমি যদি এখন এই টেস্টটাকে কেটে দেওয়া পাবো, তো এটার দরকার নাই, আমি প্রিভিয়াস করতে একটু দেখাই দিই, তাহলে ফাস্ট হবে। আমি এটাকে ডিলিট করে দিলাম। এখন এটা কমেন্ট করা আছে, এটাকে আনকমেন্ট করে ফেললাম। তাহলে অ্যাপ.js এর আমার কানেকশনটা হয়ে গেল। এখন অ্যাপ.js এ চলে আসি। এটা তো আগের মতো কনসোল লগ ছিল, তাই তো? কনসোল লগ হয়, কনসোল ইরর হয়, আর অনেক কিছুই পাওয়া যায়। সরি। আচ্ছা, এবার আমি বলতেছি যে কোনো একটা পার্টিকুলার একটা প্রশ্ন যখন আমরা কাজ করতে যাচ্ছি, ধর এই যে js.js, এটার উপরে কাজ করতে যাচ্ছি, আমি টোটালটাকে কমেন্ট আউট করে দিই, টোটালটা কমেন্ট আউট করে ফেললাম, এটাকে কমেন্ট আউট করে দিই। এখন আমার টার্গেট হলো, আমি চাচ্ছি আমার কোডের মধ্যে এই যে একটা জায়গাকে একটা ডিভ, একটা প্যারাগ্রাফের নাম দিয়ে কি রাখছি আমি, জেএস না? তুমি যে কোনো ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, তোমার সুবিধা মতো যে কোনো আইডি ইউজ করতে পারো। এখন আমি চাচ্ছি পার্টিকুলার এই জায়গাটা, এটা প্যারাগ্রাফ না, প্যারাগ্রাফের মধ্যে অনেক টেক্সট থাকতে পারে, অনেক লেখা থাকতে পারে। আমি এই লেখাটাকে বাইরে থেকে প্রোগ্রামের থ্রুতে আমি এটাকে ইনজেক্ট করবো এখানে। আমি চাচ্ছি যে কোনটা লেখা আমি প্রোগ্রামিংয়ের থ্রুতে এখানে অ্যাড করবো এই প্যারাগ্রাফটার মধ্যে। তাহলে আমার কাজটা কী হবে, আমি অ্যাপ.js যাবো, যেগুলো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, যেহেতু এটা একটা আইডি না, মেইনলি আমরা আইডি দিয়ে বেশিরভাগ কাজ করে থাকি। আইডিটার নাম কি দেওয়া আছে, জেএস। দ্যাটস ওয়াই আমি এখানে এসে বলবো যে কোনটার উপর তুমি কাজ করবো, ডাবল কোড দিয়ে আমি বলবো জেএস। আচ্ছা, এবার বলো ডট ইনার এইচটিএমএল, মানে ওর ভিতরে যে এইচটিএমএলটা হবে সেটা কি হবে। এখন ধরো আমি এখানে কোনো একটা লেখা দিয়ে দিই, টেস্টিং জেএস, ধরো এটা আমি রাখলাম আপাতত, সেভ করলাম। তাহলে আগে যেমন কনসোল লগটা দেখা যেত কোথায়, এই লেখাটা কোথায় দেখা যেত, কনসোলে। কনসোলে দেখা যেত। আর এখন কি করলাম, আমার লেখাটাকে আমি ফোর্স করে কোথায়, এই যে জেএস নামে একটা আইডি আছে তার মধ্যে ইনজেক্ট করে দিলাম, যেমন জেএস নামে যে জায়গাটা আছে, এটা প্যারাগ্রাফ হোক বা যাই হোক না কেন, সেখানে এই জিনিসটা লেখা দেখাবে। যদি আমরা এখন পেজটাতে চলে যাই, আবার দেখছো টেস্টিং জেএস চলে আসছে। এইভাবে জিনিসটা কাজ করে আসলে, তুমি বাইরে থেকে ফোর্স করে এখানে কোনো একটা কাজ করাতে স্যার পারো। আমি হ্যালো ওয়ার্ড, হ্যালো, স্যার আমি হ্যালো ওয়ার্ডটা কিভাবে এখানে দেখাবো? হ্যালো ওয়ার্ল্ড লেখাটা, এই হ্যালো মেহপুর লেখাটা, তো সেক্ষেত্রে স্যার আমার এই কাজ মানে করতে ওই হবে। হুম হুম, কোন লেখাটা, হ্যালো ওয়ার্ডটা ইন্ডেক্স এইচটিএমএল, ওইটা কিভাবে দেখাবো? এই হ্যালো ওয়ার্ডটার কথা বলছো নাকি এখানকার যে কোনো একটা লেখার কথা বলছো?
হ্যালো ওয়ার্ল্ড মানে এবার কনসোলের এটা খালি স্যার বুঝতে যাবে ও হ্যালো বাংলাদেশ ওইটা আচ্ছা, হ্যালো বাংলাদেশ বা হ্যালো মেহেরপুর যেটা আছে, তো অবশ্যই আমাকে এটা ইউজ করতে হবে। ডকুমেন্ট ডট গেট ইমেল বাই আইডি, এটা দিয়ে আমাকে কাজ করাতে হবে। ঠিক আছে, মানে আমি কোনো একটা লেখা HTML আনতে গেলে আমাকে যে ইনার HTML-টাকে ইউজ করতে হবে মেইনলি, এবং কোন সেকশনে তুমি দেখাবা, কার মধ্যে দেখাবা, সেটা তোমাকে ডিফাইন করে দিতে হবে আগে থেকে। আদারওয়াইজ সে তো বুঝতে পারবে না যে কোথায় দেখানো উচিত। ঠিক আছে, তার মানে যদি তুমি কোনো লজিকও চেক করতে চাও, তোমার কাজ কী হবে, তুমি যত রকম লজিক চেক করা আছে JS এর মধ্যে সব লজিক টজিক চেক করে ফেলবা, যা যা চেক করার, চেক করে আলটিমেট রেজাল্ট যেটা হবে সেটাকে তুমি ইনার HTML এর থ্রুতে HTML ইনজেক্ট করে দিবা, শেষ। সে সেখানে দেখাবে তখন। বুঝতে পারলাম? এরপর আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ডেট নিয়ে কাজ করাটা। ডেট একটা ফাংশন আছে, আমি এটার থ্রুতে আজকের যে কারেন্ট ডেট আছে সেটাকে আমরা নিয়ে আসতে পারি। তার জন্য আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে রাখছিলাম আগে থেকে। ধরো এই একটা দিলাম। আচ্ছা, এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, যার নাম দিলাম আমি টাইম, তার আইটা দিলাম টাইম। এখন আমি ধরো এখানে কাজ করা শুরু করব। আমি সিমিলার ওয়েতে আগের মতো কী করবো, ডকুমেন্ট বলে ডট গেট এলিমেন্ট বাই আইডি দিব। ওইটার নাম কী ছিল, আমি যেটা দিয়ে রাখছি টাইম, যা দিব তাই হবে, ডট ইনার HTML। এবার আমি বললাম যে এর মধ্যে কী লেখা থাকবে, আমি বললাম যে দেখো ডেট নামে একটা ফাংশন আছে, এটা কিন্তু বিল্ট ইন ফাংশন জাভা স্ক্রিপ্টের। যেমন তুমি অনেকগুলো ফাংশন দেখছো, পাও ফাংশন দেখছো, মনে আছে, পাওয়ার বের করার, SQRT, এরকম আরও বেশ কিছু ছিল ফাংশন, যেটা পাইথনে বিল্ট ইন ছিল। তো এই ডেটটা বিল্ট ইন, এরকম অনেক বিল্ট ইন ফাংশন আছে জাভা স্ক্রিপ্টের মধ্যে। আমরা সার্চ করলে আমাদের প্রয়োজন মতো আমরা ফাংশনগুলো সার্চ করে আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, এবার আমি এটাকে সেভ করলাম। সেভ করে দেখি এখন এই জায়গাটার মধ্যে আমার শো করে কিনা। দেখছি এখানে টাইমটা শো করে, টাইমটা শো করে। জি স্যার আচ্ছা, তাহলে আমরা এইভাবে আমরা যে কোনো কিছু নিয়ে আসতে পারি। যদি এটাকেও মডিফাই করতে চাও, তার জন্য বিভিন্ন রকম কোড আছে, বা এটাকে কনভার্ট করতে কী হবে, সেই প্রসেসগুলো অ্যাপ্লাই করতে হবে তোমাকে। তার মানে তোমার টার্গেটটা হলো তুমি ভ্যালু আসলে কীভাবে নিয়ে আসতে হয় সেটাকে নিয়ে আসতে পারলে, তারপর এটা নিয়ে কাজ করার জন্য আরও তোমাকে একটু ফার্দার স্টাডি করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলাম একটু একটু। আচ্ছা, এবার দেখাচ্ছিলাম তোমাদেরকে যে আমি CSS যদি CSS এর উপরে ইম্প্যাক্ট ফেলতে চাই, সেটাও পসিবল। তো এটা CSS এর উপরে ইম্প্যাক্ট ফেলতে পারি কীভাবে, এখানে আমি দুইটা এক্সাম্পল দেখিয়েছিলাম লাস্ট ক্লাসে শেষের দিকে। যে আমি যদি দেখি ডকুমেন্ট মানে মনে করি HTML-টাকে মিন করতেছে, ডট গেট এলিমেন্ট বাই আইডি, কোনটার উপর ইম্প্যাক্ট ফেলবো, আমি মনে করো ফর এক্সাম্পল আমি টাইমের উপর ইম্প্যাক্ট ফেলবো। এবার দিয়ে বলবো ডট স্টাইল, তার স্টাইলটা কেমন হবে। এবার ডট বলবো হলো কালার, সব সাজেশন তোমাকে দিবে, এগুলো কিন্তু ফিক্সড। যদি এবার আমি ডাবল কোড দিয়ে বলে দিই যে এর কালারটা হবে সাপোজ ব্লু, রান করি, আমরা রান করে দেখি, এটা ব্লু হয়েছে, বাট দেখা যাচ্ছে না, এটা হোয়াইট হলে বেটার হতো। হোয়াইট দিলাম, এটা দেখাচ্ছে। আমরা এইভাবে জিনিসগুলো অ্যাড করতে পারি। তারপর দেখো আমি তোমাকে ফন্ট স্টাইলও দেখাইছিলাম। ফন্ট স্টাইলটা কেমন হবে, সিমিলার ওয়েতে আমি স্টাইলের পর যে ডট কী করব, যদি লিখি ফন্ট, এরকম অনেক কিছু, ফন্ট স্টাইল, ফন্ট সাইজ সব কিছু চলে আসবে। ধর আমি দিলাম ফন্ট সাইজ দিয়ে বললাম এটা ফর এক্সাম্পল হবে হলো 50 পিক্সেল। সেভ করলাম, এই দেখো অনেক বড় দেখা যাচ্ছে। তার মানে তুমি টোটাল জিনিসটাকে কন্ট্রোল করতে পারবা। তাহলে তোমার অ্যাপ্রোচটা কী হবে বলো তো, যদি তুমি কোনো ভ্যারিয়েবল ইউজ করতে, আমি তোমাকে প্ল্যানটা শেখাচ্ছি এখন। ভ্যারিয়েবল ইউজ করে তুমি চাচ্ছ যে কোনো একটা বক্স থেকে একটা ভ্যালু আসবে, বা 5 মিনিট পর পর কালার চেঞ্জ হবে, ফর এক্সাম্পল মনে করো তোমার এটা টার্গেট, 5 মিনিট পর পর এটা কালার চেঞ্জ হবে। তাহলে কী করতে হবে, এই যে 5 মিনিট যে হিসাব করতে হয়, এটা ট্র্যাকিংয়ে কোনো সিস্টেম লাগবে। আচ্ছা, 5 মিনিট পার হলো, এখন তাহলে কী হবে, তার কালার ফার্স্ট রেড হবে। তাহলে আমাকে এই যে রেড যেটা আছে,
এই কালারের ভ্যালুটাকে আমার ডাইনামিকলি এক্সেস করতে হবে না, যেটা একবার রেড হবে, একবার ব্লু হবে, রেড ব্লু, বা 5টা কালার দিলে 5টা কালার চেঞ্জ হবে বারবার, আমি সেটা করতে পারবো। তার মানে এখানে যখন ফিক্সড একটা ভ্যালু না হয়ে একটা ভ্যারিয়েবল বা একটা লিস্টকে আমরা অ্যাড করতে পারি, যে লুপের থ্রুতে লিস্টটা বারবার চেঞ্জ হবে, লিস্টের থেকে এলিমেন্টগুলো চেঞ্জ হবে। তুই যে লিস্টগুলো শিখছো এর আগে, তো এরকম জিনিস অ্যাপ্লাই করতে পারো। আর এই যে ফন্ট সাইজ, দেখো এটার নামটা কিন্তু এরকম হয়েছে। সিএসএস কিন্তু আমরা এরকম লিখি না। সিএসএ কেমন লিখি? সিএসএস জিনিসটা আমরা লিখি হলো ফন্ট ড্যাশ সাইজ, এভাবে। এই জিনিসটাই যখন তোমার হলো জাভাস্ক্রিপ্টে লেখা হবে, এই ড্যাশটা উঠে যাবে এবং পরের যেই ওয়ার্ডটা আছে সেটা ক্যাপিটাল হয়ে যাবে। এটা অ্যাপ্রোচ সব জায়গায় দেখবা সেম। যখনই 2টা ওয়ার্ড বা 3টা ওয়ার্ডে কোনো কিছু আসবে, এটা এই স্টাইলে থাকবে। এটা সেভ করলাম। আমরা কি বুঝতে পারছি কীভাবে কাজ হচ্ছে সব কিছু? এখন আমাকে একটু বলো, জাভা স্ক্রিপ্টে কী কী শিখছো? ভ্যারিয়েবল ক্লিয়ার? আচ্ছা, এটা এই অবস্থায় রেখে দিয়ে আমি আরেকটা ফাইল আমি জেনারেট করব এখানে। টেক্সটটাকে বাদ দিয়ে দিই। ধরো আমি লিখলাম হলো basics.js। এটাকে কানেকশন করাতে হবে আমাকে। সিমিলার ওয়েতে আমি কানেকশন করাতে পারি। এখানে নিয়ে আসলাম। মাল্টিপল ফাইল তুমি আনতে পারো, কোনো সমস্যা নেই। বিএ বেসিক্স চলে আসলো, ব্যাস, এটা কানেকশন পেয়ে গেল। এবার আমার টার্গেট, আমি আস্তে আস্তে বেসিকগুলো একটু দেখবো। বেসিকগুলো সব কনসোলের মধ্যে আমি দেখবো আমার টার্গেট, কারণ কোডগুলো আসলে কীভাবে কাজ করে আমরা তো ইয়ের মধ্যে নিয়েই আসতে পারি, সেটা কোনো সমস্যা নেই আমাদের। কনসোলে চলে গেলাম, নিয়ে আসলাম। আচ্ছা, যদি আমরা কোনো কমান্ড এখানেও রান করে দেখতে চাই, যে না আমি কমান্ডগুলো এখানে টেস্ট না করে এখানে টেস্ট করে দেখবো, তাহলে এখানে লিখতে হবে console.log ব্র্যাকেট দিয়ে আবার লিখবো, আমি সাপোজ এখানে লিখবো হ্যালো, ইন্টারপ্রেস করবো, এই দেখছো দেখাচ্ছে। ধরো আমি দিব console.log, এটাকে আমি অবস্থায় কপি করে রাখি মাল্টিপল টাইম ইউজ করার জন্য। 7 + 5 দেখছো? তার মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেরকম ক্যালকুলেশন করতে পারে, জিনিসগুলো চেক করতে পারে, আমরা এখানে পড়তে পারি, কোনো সমস্যা নেই। এটা মনে হয় ক্লিয়ার ছিল, ক্লিয়ার ফাংশন আকারে দিতে হবে, ব্যাস সব ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এখন আমরা বেসিক জিনিসগুলো একটু দেখে নিই আসলে, এর সিনট্যাক্সগুলো কেমন হয়, এর কমেন্ট আউটগুলো কেমন হয়, ইচ অ্যান্ড এভরিথিং। এখানে ভ্যারিয়েবল লেখার 2টা প্যাটার্ন আছে, আমরা জাস্ট একটা প্যাটার্ন আপাতত দেখি। আগে আমরা মানে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফারেন্ট ওয়েতে লিখতে হয়। যদি আমি সির প্যাটার্নটা একটু দেখাই তোমাদেরকে, ধরে লিখলাম সি প্রোগ্রামিংয়ে একটা ইন্টিজার লিখতে গেলে জাস্ট লিখতে হয় ইন্টিজার এক্স, এভাবে লিখতে হয়, সরি এরকমভাবে লিখতে হয় যে ইন্টার এক্স সামথিং, এভাবে ধরো ভ্যারিয়েবল লিখতে হয়। পাইথনে কী করা লাগতো? জাস্ট লিখতাম এক্স = 10, ব্যাস শেষ, ভ্যারিয়েবল তৈরি করা শেষ, ভ্যালু দেওয়া শেষ, তাই না? তো আমাদের জাভা স্ক্রিপ্টের মধ্যে প্যাটার্নটা আসলে কীরকম, আমি যদি কমেন্ট করে লিখে দিই ভ্যারিয়েবল তৈরি করতে গেলে আমাকে জাস্ট লিখতে হবে var, এতটুকু var লিখলে দ্যাটস ইনাফ। এখন এটা লিখতে হবে, তুমি জাস্ট নর্মালি যদি মানে পাইথনের মধ্যে যদি এক্স লিখে লেখো x = 5, তা সে বুঝতে পারবে না, তোমাকে var লিখতে হবে, var ধরে এক্স লিখলে আমরা সেটা যোগ করতে যাচ্ছি, তাহলে var x, y, ফাইন। এখন x এর ভ্যালুটা আমি দিলাম সাপোজ 5, y এর ভ্যালুটা দিলাম আমি 2, ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে কনসোল লগ করব, আমি console.log এখানে x + y, সেভ করলাম। এখন তাহলে সে 7 আমাকে দেখাবে, দেখো কাজ করা ঠিকঠাক মতো, 7 চলে এসছে। আর এটা কিন্তু আমাদের যে app.js এর মধ্যে একটা কনসোল করা আছে সেটা দেখে দেখাচ্ছে হ্যালো মেহেরপুর। তাহলে আমরা যে কোডটা করবো সেটা এখানে দেখাবে, আচ্ছা ফাইন। তাহলে আমরা প্যাটার্ন বুঝে গেলাম যে ভ্যারিয়েবল লিখতে গেলে জাস্ট var লিখলেই দ্যাটস ইনাফ, আর কিছু লেখা লাগে না। এখানে আরেকটা জিনিস ইউজ হয়, সেটা হলো লেট দিয়েও তোমার হলো ভ্যারিয়েবল তৈরি করা যায়। এখন এর কিছু ইস্যু আছে যে var আর লেটের মধ্যে কোন জিনিসগুলো আছে না আছে।
একটা জিনিস আছে হলো লোকালি, একটা আছে গ্লোবালি। ওয়াটা লোকাল গ্লোবাল। লোকালটা বলতে বোঝাচ্ছে মনে করো তোমার একটা ফাংশন, হ্যাঁ আমি বোঝা জাস্ট এইভাবে, এটা মনে একটা ফাংশন, এটা মনে করো একটা ফাংশন, আর এইটা মনে করো টোটালটা মেইন ফাংশন, তার মধ্যে মনে করো এই ফাংশনগুলো আছে আর কি। তো ধরো সাপোজ তুমি এখানে একটা ভ্যারিয়েবল লিখলে, হ্যাঁ মনে করো এর নাম হলো এক্স, এটাকে একবার যদি ডিফাইন করো, মানে টেকনিক আছে যে তুমি কোনভাবে ডিফাইন করলে এটা শুধু এইখানে না সব জায়গায় অ্যাক্সেস করতে পারবে, সব জায়গা থেকে, সব ফাংশন থেকে, এটা একটা অ্যাপ্রোচ। আর ধরো তুমি এখানে একটা ওয়াই ভ্যারিয়েবল তৈরি করলে, এই ওয়াইটার অ্যাক্সেস তুমি বাইরে থেকে পাবা না, কখন পাবা না সেটাকে বলা হয়, এই একটা জিনিস তৈরি করলে সব জায়গাতে অ্যাক্সেস পাওয়া মানে এটা বলে গ্লোবাল ভ্যারিয়েবল বলা হয়, গ্লোবাল ভ্যারিয়েবল। আর যেটা তোমার জাস্ট একটা লিমিটেড জায়গার মধ্যে থাকে এটা তুমি স্কোপ ভ্যারিয়েবল বলতে পারো বা তোমার লোকাল ভ্যারিয়েবল বলতে পারো, যেটা সুবিধা হয়। তো ভার আর লেট দিয়ে মেইনলি এগুলোকে ডিল করে। ভারটা দিয়ে এটা গ্লোবাল ভ্যারিয়েবল তৈরি করতে ক্ষেত্রে ইউজ হয়, আর লেটটা হলো জাস্ট তোমার যখন একটা স্কোপের মধ্যে এ করার জন্য। জাস্ট এটা না বুঝলেও চলবে, কোনো সমস্যা নেই, জাস্ট এটা জানতে হবে তোমাকে যে ভার নামে কিছু আছে, লেট নামেও কিছু আছে, কিন্তু এমন না যে ভারই সব, লেট বলে কিছু নেই। তাহলে আমাদের ভার দিয়ে আমরা কাজ শুরু করি। আচ্ছা, তাহলে এটা আমাদের কমপ্লিট হলো। আমরা যদি স্ট্রিং নিয়ে কাজ করতে চাই, স্ট্রিং নিয়ে আমরা সিঙ্গেল কোড ডাবল কোড দুইটা দিয়ে কাজ করতে পারি। ধরো আমি এখানে একটা দিলাম যে সাপোজ ভার মাই টেক্সট, একটা ভ্যারিয়েবল তৈরি করলাম, ইকুয়ালটা আমি বললাম এটা হবে হলো হ্যালো জুনিয়র প্রোগ্রামার্স, ধরে এটা আমি লিখলাম। এখন এটাকে কনসোল করবো, তাহলে কি বলবো কনসোল ডট লগ। আমি একটা শর্টকাট মনে তৈরি করে আসতাম সি লগ দিয়ে, কিনা না এটা তৈরি করিনি, লগ, হ্যাঁ এটা একবারে চলে আসছে এখন। এবার মাই টেক্সট, এবার যদি সেভ করি তাহলে এই টেক্সটটাকে সে আমাকে দেখাবে এই কনসোলের মধ্যে। যদি আমি এটাকে এমন করি যে সিঙ্গেল কোডটা রাখি, তাও কিন্তু কোনো পার্থক্য নেই, সিঙ্গেল কোড ডাবল কোডে সে সেম জিনিসটাকে মিন করবে। সেভ করলাম, এই দেখো সেম, কোনো পার্থক্য নেই। বুঝতে পারছি। আর ভ্যারিয়েবল ডিগ্রির ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, কনস্ট্যান্ট একটা আছে। এখন আমাকে একটু বলো ভার আর লেটেতে একটা ছোটো একটা ডিফারেন্স আমি বললাম, এই কনস্ট্যান্টের কাজ কি হতে পারে, দেখি আইডিয়া করে বলতে পারো কিনা। স্যার কোনো একটা ভ্যালুকে নির্দিষ্ট করে রাখার জন্য কনস্ট্যান্ট ব্যবহার করা হয়। ইয়েস গ্রেট। যে আমি ফিক্স করে দিব, যেমন তোমাদের মনে আছে হবে হয়তো আমরা পাই আর স্কোয়ারের কাজ করছিলাম হবে হয়তো একটা সার্কেলের এরিয়া বের করার জন্য। তো পাই তো একটা ফিক্সড ভ্যালু না, পায়ের ভ্যালুটা তোমার কত 3.1416 বা 3.14, তুমি বলো 3.14। এখন তুমি চাচ্ছ যে তোমার কোডের মধ্যে কেউ কোনোভাবেই ইন্টারাপ্ট করেও এই কোডটা এই ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবে না, তাহলে এটাকে আমি কনস্ট্যান্টের মধ্যে রেখে দিব। ওটাই লিখতে জাস্ট CONST। ভার যেমন লিখতে হয় যেমন কনস, এটা হলো আমাদের একটা কিওয়ার্ড। আর তুমি কিন্তু কখনো এটা ইউজ করতে পারবে না, যেমন ধরো ভার কিন্তু একটা কিওয়ার্ড, তুমি বললে যে ভার তাহলে তো হলো না, ভার ধরে বললাম, এটা মিনিংফুল না, কারণ ভার তো একটা ফিক্সড একটা কিওয়ার্ড, তুমি কখনো কিওয়ার্ডকে ইউজ করতে পারবে না, ঠিক আছে। আর কনস্ট্যান্টটা হলো এরকম থাকবে, কনস্ট ধরে লিখলাম পাই ইকুয়াল টু 3.1416। এখন যদি আমি কোথাও বলি যে পাই ইকুয়াল টু 10, এটা লজিক্যাল হবে না তখন, ঠিক আছে, কারণ এটা কনস্ট্যান্ট দেওয়া, তুমি এটা ভ্যালু চেঞ্জ করতে পারবে না। আচ্ছা, এটা গেল। তাহলে ভ্যারিয়েবলটা বুঝলাম, এখানে তুমি যে কোনো টাইপের ভ্যারিয়েবল নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নাই। আর যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে বলতে কিছু নাই, যোগ বিয়োগ গুণ সব জায়গায় সেম। আর তুমি যদি কোনো একটা লেখায় দেখাতে চাও, আগে যে কনক্যাট করতে মনে আছে, ধরো আমি বললাম একটা ভ্যারিয়েবলের মধ্যে একটা ভার এফ নেম, মানে ফার্স্ট নেম, মনে করো আমি দিলাম মেহরাব, এবার আমি ধরো আবার বললাম লাস্ট নেম মোহাম্মদ, মনে করো। এখন আমি চাচ্ছি যে এই লেখাটা দেখাবে আমাকে কনসোলের মধ্যে, আমি এটা দেখাতে চাই স্ক্রিনের মধ্যে, তাহলে আমাকে কী করতে হবে, এটাকে কনক্যাট করতে হবে, কনক্যাট করে আমি দেখাতে পারি। অ্যাপ্রোচটা আমার কেমন হবে, আমরা আগের মতো লগ নিয়ে চলে আসবো,
লগ নিয়ে আসলাম, সরি, লগ এইটা। এবার এর মাঝখানে আমি বলে দিব, দেখো তুমি কোনটা কোনটাকে দেখাবা। দেখা কোনটা, এফ নেমকে, ফাইন, প্লাস করো, মাঝখানে একটা স্পেস দাও, আবার প্লাস করো, আবার একটা এল নেম দাও। এবার দেখি মেহরাব মোহাম্মদ লেখাটা দেখায় কিনা। এই দেখছো, মেহরাব মোহাম্মদ লেখাটা দেখাচ্ছে। আমরা এইভাবে জিনিসগুলোকে অ্যাড করতে পারি, এটাকে কনক্যাট করা বলে। ঠিক আছে, তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ দেখা কিছু নাই। মডের কথা মনে আছে সবার? মড পার্সেন্টেজের সাইনটা ছিল, এটা কি করে? হ্যাঁ স্যার, হ্যাঁ, এটা দিয়ে কি করে মানে মনে আছে, বাট কি করে এটা আমার লাগবে। ইয়েস, ভাগশেষ বের করার ইয়েস, জন্য। এটা ভাগশেষ বের করার জন্য। তাহলে সব জায়গায় সেম। আর কমেন্টও তোমাকে দেখাই দিলাম, এই যে কমেন্ট মানে ডাবল স্ল্যাশ দিলে এটা সিঙ্গেল লাইন কমেন্ট বলে, এটা একটা লাইন কমেন্ট হবে। আর তুমি যদি মাল্টিপল লাইন কমেন্ট করতে চাও, কারো কি মনে আছে কীভাবে করতে হয় মাল্টিপল লাইন কমেন্ট? আচ্ছা, আমি এখানে দেখাই জাভা স্ক্রিপ্টে মাল্টিপল লাইন কমেন্ট করে কীভাবে। একটা স্ল্যাশ দিতে হয়, একটা স্টার দিতে হয়। আমি যদি এটাকেই কমেন্ট করতে চাই যে আমার এই লেখাগুলো দরকার নেই আপাতত, একটা স্ল্যাশ দিব, একটা স্টার দিব। এবার কতটুকু আমার দরকার নাই, আমি ধর এখানে এসে স্টার আবার স্ল্যাশ, ব্যাস এতটুকু কমেন্ট হয়ে গেলে এটা বলে মাল্টিপল লাইন কমেন্ট। ওকে, বুঝতে পারলাম? হ্যালো, কিছু তো বলো। জি স্যার। আচ্ছা, জি স্যার, ঠিক আছে। তাহলে আমরা এইগুলো বুঝলাম, যোগ বিয়োগ নিয়ে কোনো ইস্যু নাই, গুণ ভাগ নিয়ে কোনো ইস্যু নাই, আমরা যে কোনো স্টাইলে করতে পারি, সমস্যা নাই। এখন এই যে লেখাটা আমার তৈরি হলো, ধরো আমি মেহরাব মোহাম্মদ লেখাটাকে আমি সরাসরি এই যে এই ফাইলে যে দেখাতে যাচ্ছি, তাহলে কি করব? এই যে লেখাটা আছে, সেই লেখাটা আমি একবার এই স্টাইলের মধ্যে দেখতে চাচ্ছি, তাহলে কি করব? একটা ধরো আমি একটা প্যারাগ্রাফ একটা নিলাম, প্যারাগ্রাফ নিলাম, এটাতে একটা ওয়ে আছে, আমি ইমিট দিয়ে করি একটু। ধরো পি হ্যাশ, ধরো বেসিক, বেসিক ইন্টারপ্রেস করলে ব্যাস সে এটা কমপ্লিট করে দিল। এখন এই যে বেসিক যে আইডিটা আছে, এর আন্ডারে সব কিছু আসলে অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা কী করতে পারি, আমরা এর নিচে লিখতে পারি, দেখো একটা ফুল নেম একটা বানিয়ে ফেলতে পারি, ভার ফুল, বা আচ্ছা এটা জাস্ট নেম লিখি, নেম ইকুয়ালটি কী হবে, এফ নেম, এটাকে কপি করে দিই, তাহলে ফুল নেমটা এখানে চলে আসবে। কপি করলাম, এটা ফুল নেমটা হয়ে গেল। তাহলে আমার সব প্রসেস করা শেষ। এরপর আমরা কী করব, আমরা বলবো যে দেখো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ওটার নাম কি ছিল, বেসিক্স ডট ইনার এইচটিএমএল। এটা ইকুয়াল কী হবে, ওই যে তোমার নেমটা, তাই না? দেখি এবার কাজ করে কিনা সব ঠিকঠাক মতো। সেভ করলাম, রান করে দেখি, এই দেখা যাচ্ছে মেহরাব মোহাম্মদ দেখা যায়। তাহলে আমাদের কোডটা আমাদের যেরকম চাহিদা সেভাবে সে কাজ করতেছে, কোনো সমস্যা নাই। তা আমরা তোমার যতটুকু রেজাল্ট প্রসেস করবা, এটা থ্রোতে আবার দেখাই দিবা। কোনো কথা আছে এগুলো নিয়ে? এগুলো নিয়ে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, ডাবল প্লাস, ডাবল মাইনাস, এগুলো আমরা একটু দেখি, এগুলো দেখে কীভাবে কাজ করে। পাইথন এটা এভাবে ছিল না, আমরা এখানে দেখতে পাবো। এটাকে আমরা কমেন্টের মধ্যে নিয়ে চলে আসি, এটা দরকার নেই পাওয়া, তো একটু কমেন্ট করা থাকলো। এখন আমরা চাচ্ছি যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এগুলো কিছু দেখাবো, তো এটা কীভাবে দেখাতে হয়।
ধরো আমি var ইকুয়াল টু লিখলাম var x ইকুয়াল টু লিখলাম 10। যদি এর পরের লাইনে আমি লিখি যে x প্লাস প্লাস, তার মানে হলো এই জিনিসটা ইকুইভ্যালেন্ট, মানে সমান সমান হলো x ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। এটাও যা এটাও তাই। যদি আমি পরেরটাতে আমি কনসোল লগ করি, কনসোল লগ এটা এক্স করলাম, তাহলে সে আমাকে দেখে বলো 11, এটাকে বলে ইনক্রিমেন্ট। আমরা রান করি কোডটা, এই দেখো 11 দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা শর্টকাটে এইভাবে লিখতে পারি প্লাস প্লাস, যখন তুমি প্লাস প্লাস দেখবো তখন এইভাবে জিনিসটা আসলে এই মিন করে। তা প্লাস প্লাস যেহেতু হতে পারে, মাইনাস মাইনাসও হতে পারে। আর ডাবল মাল্টিপ্লিকেশন দিলে কি হয়, এই পাওয়ারটা হয়, ওটা দরকার নেই আপাতত, যেহেতু তোমরা অলরেডি জানো। আর যদি তুমি এখন এখানে পাওয়ার ফাংশনটা ইউজ করতে চাও, আমি এটা একটু তোমাদেরকে বলি। তো পাওয়ার ইউজ করতে গেলে আমি কীভাবে ইউজ করতে পারি, কারণ ডাবল মাল্টিপ্লিকেশনে তো পাওয়ার দেখায়, তাই না। এখন ধরো আমাদের পাওয়ার বের করতে হবে, আমরা কী করতে পারি, আমরা ধরো এটাকে আবার কপি করি, আচ্ছা দরকার নেই, বার পাও বা পাওয়ার লিখলাম, একটা ভ্যারিয়েবল তৈরি করলাম। এবার বলবো আমি তার পাওয়ারটা কত হবে, আমি বলবো পাওয়ার নামে যে ভ্যারিয়েবলটা আছে এটা হবে হলো, যেহেতু পাওয়ারটা নর্মাল কাজের জিনিস না, এটা তো কোনো একটা কিছু হেল্প লাগতেছে, তাই না। পাওয়ার মান বের করার মানে কি, যে 5⁻3, 5 × 5 × 5 তো 3/5টা গুণ হবে। তো এই কাজটা তো আসলে কোনো হেল্পিং হ্যান্ড করে দিবে এটা, তো সেই হেল্পিং হ্যান্ড হলো ম্যাথ। ম্যাথ নামে একটা লাইব্রেরি আছে, আমি ম্যাথ ডট পাও, এই পাওয়ারটার মধ্যে আমি যদি পাস করে দিই সাপোজ 5,3, তাহলে 5⁻3 সেই রেজাল্ট আমাকে দেখাবে। তাহলে কনসোল লগ যদি করে ফেলি আমি, এবার যদি আমি বলে দিই এখানে পাওয়ারটা তুমি দেখাও, তাহলে 125 দেখানো উচিত। ঠিক আছে কোডটা। হ্যালো, বুঝতে পারলাম। ইয়েস স্যার। ওকে, আচ্ছা এখন আছে অ্যান্ড অরের কিছু কাহিনী আছে। হ্যাঁ, অ্যান্ড অরের কাহিনী আমার তো ওই যে পাইথনে যেগুলো আছে বেসিক যেগুলো, আমি এটা একটু এখানে লিখে রাখি তোমাদের মনে থাকে। পাইথনে আমরা দেখছিলাম হলো প্লাস ইকুয়াল, দেখছিলাম মনে আছে, প্লাস ইকুয়াল ছিল, তারপর তোমার হলো মড ইকুয়াল ছিল। প্লাস ইকুয়াল বলতে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন সবগুলোই। ডাবল মাল্টিপ্লাই ইকুয়াল ছিল, এগুলো তো বুঝি আমরা, যেটা আমরা অলরেডি পাইথনে করে এসেছি এই জিনিসগুলো। এখন আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাবো যেটা পাইথনে আমরা করিনি আসলে এভাবে। ধরো তুমি অ্যান্ড করতে চাও, আমরা কি লিখতাম যে সামথিং অ্যান্ড সামথিং ট্রু। ধরো দুইটা কন্ডিশন আছে আমাদের কাছে, এই একটা কন্ডিশন আর এই একটা কন্ডিশন, ওখানে কিছু লেখা আছে, এখানে কিছু লেখা আছে। এখন এই দুটো কন্ডিশন ট্রু হতে গেলে কী লিখতাম, মাঝখানে অ্যান্ড লিখতাম না, মনে আছে, অথবা অর লিখতাম যদি কোনো একটা ট্রু হতে হয়। তো আমাদের অন্য ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে, বেশিরভাগ ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে পাইথনে যেরকম এ এন ডি অ্যান্ড লেখে, এটা আসলে ইউজ করে না, তারা ইউজ করে ডাবল অ্যান্ড। এই যে অ্যান্ড সাইনটা আছে না কিবোর্ডে, তোমার হলো 7 প্রেস করলে এই অ্যান্ডটা চলে আসে, এইটা মানে হলো অ্যান্ড। পাইথনে তুমি যেটা শিখছো, তাহলে আমাদের জানতে হবে হলো পাইথনে অ্যান্ড এই জিনিসটা হলো ডাবল অ্যান্ড, এই এরকম। অর মানে হলো একটা পাইপ সাইন আছে, দেখো ব্যাক স্পেসের ইমিডিয়েট নিচে এরকম দাগ দেখা যায়, হয় এরকম একটা দাগ আছে, অথবা একটা দাগ দিয়ে এরকম গ্যাপ দেওয়া দেখা যাচ্ছে, এরকম কোনো কিছু। হ্যালো, দেখা যায় ব্যাক স্পেস যেটা আছে যে কাটতে হয় প্লাস সাইনের ইমিডিয়েট হ্যাঁ স্যার। পাশেরটা, তার নিচে এটা আছে, এটাকে পাইপ সাইন বলে। পাইপ লিখে রাখো কোথাও কোথাও, পাইপ বলে। এটা আমরা প্রোগ্রামার অনেক বেশি ইউজ করি, এবং যারা সাইবার সেক নিয়ে কাজ করে তারা তো পাইপ দিয়ে দিয়ে মনে করো একটা কমান্ড লিখবে, মনে করো এই কমান্ডটা 10টা কমান্ডের সমান পাওয়ারফুল কাজ করবে, এরকম হতে পারে। পাইপ দিয়ে এভাবে কাজ করা যায়, যে এখানে একটা কাজ করলো, সেটা রেজাল্ট হিসাব হয়ে এটার মধ্যে চলে আসলো, এখানে আরেকজন ক্যালকুলেশন হলো, সেটা রেজাল্ট আবার চলে গেলো আরেকটার মধ্যে। পাইপ দিয়ে দিয়ে হবে কম্বাইনলি একটা কমান্ড দিয়ে যাবে, কিন্তু কাজ হবে হিউজ পরিমাণ কাজ, স্পেশালি অটোমেশনের ক্ষেত্রে এগুলো ইউজ করে ফেলে। স্যার একবার করে দেখান। হ্যাঁ, স্যার পাইপ দিয়ে কাজটা করে দেখান স্যার একবার। পাইপ দিয়ে মানে ওই
একসাথে মাল্টিপল কমান্ডের ওইগুলো? হ্যাঁ স্যার। আচ্ছা, শেষে দিকে কিন্তু দেখো ইনশাআল্লাহ, একটু মনে করে দিও, যেহেতু ওটা আমাদের এগুলোর বাইরে তো একদিন একটু দেখাই দিব যে এরকম কমান্ডও পসিবল। তোমাদের যে টার্ম্যাক্স দেখতে বলছিলাম মনে আছে, টার্ম্যাক্সে কিন্তু এগুলো কাজ হয়। যদি একটু টার্ম্যাক্সগুলো দেখতে তাহলে মজা পেতে। এখন কথা বললে তোমার একটা ভিজুয়াল একটা ফিল তুমি পেতে যে আসলে এটা এভাবে কাজ করে। এই পাইপ টাইপ এগুলো তুমি টার্ম্যাক্সের কমান্ডের মধ্যেও পাবা। আচ্ছা, এটা তো ইরেজ করে দিই। তাহলে এই যে পাইপ সাইন হবে, দুইটা পাইপ সাইন হবে, খাতা একটু লিখে রাখো সবাই। অ্যান্ডে দুইটা অ্যান্ড হয় আর অরে দুইটা পাইপ সাইন হয়। এটা কিন্তু প্রায় বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু এরকম, মানে অল্প কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে অ্যান্ডকে সবসময় অ্যান্ড লিখে, বাদবাকি সব জায়গায় এইভাবেই লেখা হয়। ওকে, আচ্ছা, তাহলে আমরা লজিক কীভাবে অ্যাড করতে হয় এটা আমরা বুঝে ফেললাম। এটা দেখানো আসলে কিছু নাই আপাতত। এখন আসলে ডাটা টাইপ নিয়ে আলোচনা করি। আমরা কতগুলো ডাটা টাইপ জানি? আগে কি শিখছি? কি বললেন স্যার? কতগুলো ডাটা টাইপ শিখছি পাইথনে? নাকি ডাটা টাইপ আমরা নাম শুনিনি কখনো? স্যার ব্রেন ক্যাচ করতে পারছে না তো, স্যার একটা উদাহরণ দেন। আচ্ছা, যেমন আমরা ধরো পাইথনে দেখছিলাম ইন্টিজার দেখছি, ফ্লোট দেখছি, স্ট্রিং দেখছি, তাই না? লিস্ট দেখলাম, ডিকশনারি দেখলাম, তারপর তোমার বুলিয়ান দেখলাম। এগুলো সব হলো ডেটা টাইপ, ও একটা এক আচ্ছা স্যার। ক্যাটাগরির মধ্যে পড়ে। তারপরে জাভাস্ক্রিপ্ট, যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবার মধ্যে কিছু কমন কিছু ডাটা টাইপ অবশ্যই থাকবে। তা জাভাস্ক্রিপ্টের মধ্যে ডাটা টাইপ আছে। তো ডাটা টাইপগুলো এরকম হতে পারে, তোমার স্ট্রিং হতে পারে, তারপর তোমার হলো বুলিয়ান হতে পারে। বুলিয়ান তো আমরা বুঝি। এখানে আবার ফ্লোট টোট এগুলো না বলে জাস্ট নাম্বার বলে, জাস্ট নাম্বার। নাম্বার দিয়ে যে কোনো কিছু তোমরা ডিফাইন করে ফেলতে পারবা। নাম্বার হতে পারে ডাটা টাইপ, এরকম। তারপরে তোমার হলো অবজেক্ট আছে, অবজেক্ট নিয়ে একটু আলোচনা হালকা করবো একটা আইডিয়া দেওয়ার জন্য। তাহলে মেইনলি স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, আবার নাল আছে। নাল বলতে কিছুই না, এটা ডাটা টাইপ আছে নাল, NUL, এটা লিখে রাখো নাল। এই নালটাকে দেখতে যদি আমরা কোডে লিখি, কিছু কিছু ল্যাঙ্গুয়েজের মধ্যে এভাবে লেখে, একটা ব্যাকস্ল্যাশ, একটা জিরো, আর এই যে সিঙ্গেল কোটের মধ্যে রাখে, এই দুটো জিনিস, এটাকে নাল বলে। আবার কোন কোন ল্যাঙ্গুয়েজের মধ্যে জাস্ট নাল লেখে, মানে কিছুই নাই এর মধ্যে। আরেকটা আসলে আনডিফাইন্ড, তুমি বলেই দাও নি যে এটা স্ট্রিং হবে না নাম্বার হবে না কি হবে, এরকম একটু খাতায় লিখে রাখো। যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের জিনিস, তো স্ট্রিং তুমি বুঝতে পারবা, সমস্যা নেই, নাম্বারও তুমি বুঝতে পারবা, বুলিয়ানও তুমি বুঝতে পারবা, বাট এগুলো একটু ডিফারেন্ট জিনিস। যেমন বললাম আনডিফাইন্ড, আনডিফাইন্ডটা হলো তুমি ডিফাইন করো নি এখনও যে আমার এই তথ্যগুলো কোন টাইপের হবে, এটা স্ট্রিং হবে, নাম্বার হবে, বুলিয়ান হবে না কি হবে। আর নাল হলো ব্লাঙ্ক, কিছুই নাই ওর মধ্যে, নাল স্যার থাকবে। আন্ডারস্ট্যান্ডটা একবার দেখান। আনডিফাইন্ডটা হলো, মনে করো তোমার একটা পাত্র নিচ্ছো, সেই পাত্রের মধ্যে কিছুই রাখো নাই, ওটা কী ধরনের পাত্র হবে তুমি মেনশনই করো নাই, ওইটাকে তোমার আনডিফাইন্ড বলা হয়। স্যার কোড করে দেখান না স্যার একবার। আচ্ছা, কোড দেখাবো? ঠিক আছে, দেখাবো, সমস্যা নাই। ধরো আমি এই যে এটাতে, এটা ডাটা টাইপটা কি? নাম্বার। নাম্বার, তাই না? ইয়েস স্যার। আমি ধরো ভার লিখলাম, টেস্ট লিখলাম, ইকুয়াল দিয়ে লিখলাম হ্যালো। এটার ডাটা টাইপ কি হচ্ছে? স্ট্রিং। স্ট্রিং, ফাইন। এখন ধরো ভার লিখে আমি ধরে লিখলাম যে জেড। এবার তুমি বলতে পারবা এই জেডের মধ্যে কি থাকতে পারে? না স্যার। এটা হলো আনডিফাইন্ড, পাশে লিখে দিই আনডিফাইন্ড। বুঝতে পারলাম? তুমি যে পাত্রটা তৈরি করলে এটা কী টাইপের পাত্র, মানে এর মধ্যে তো যে কোনো কিছুই আসতে পারে, দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে আনডিফাইন্ড। এটা ডেটা টাইপ। আচ্ছা স্যার। ওকে, ওকে স্যার। আচ্ছা, এখন মনে করো তুমি একটা ভ্যারিয়েবল বানাবা, একটু চালাকি একটু দেখাই তোমাকে। ধরো তুমি একটা ভ্যারিয়েবল বানাবা, তুমি এটাকে আনডিফাইন্ড রাখবা না, হ্যাঁ, তোমার স্ট্রিং লাগবে, জিনিসটা স্ট্রিং হিসেবে লাগবে। তাহলে আমি জিনিসটাকে ম্যানেজ করতে পারি কীভাবে? কোনো ভ্যালু রাখবা না, আবার স্ট্রিংও চাচ্ছ, মনে করো ফর এক্সাম্পল ভার নেম, এটা কি আনডিফাইন্ড না?
নেমটা হ্যাঁ স্যার। আনডিফাইন, বাট তুমি কোনো কিছু রাখবা না, আবার তোমার এটা লাগবে স্ট্রিং আকারে। একটু চিন্তা করে দেখো তো কেউ সলিউশন বের করতে পারো কিনা। অ্যান্সার এখানে দেওয়া আছে, অ্যান্সারটার ভালো একটা হিন্ট দেওয়া আছে এখানে, যে তুমি এটা কি স্ট্রিং বানাবা বাট কিছু থাকবে না এর মধ্যে। যে কে ফিগার আউট করতে পারে। স্যার ডাবল কোড দেবো? কোথায় ডাবল কোড দিব? স্যার কোলনের আগে। কোলনের আগে। আচ্ছা দিলাম ডাবল কোড। দেখায় একটু চিন্তা করো। স্যার সমান লিখে। ইয়েস, এই যে হয়ে গেছে অ্যান্সারটা। এইগুলো তো মজা, তুমি একটু ব্রেন খাটাতে অ্যান্সারগুলো বের করে ফেলছো। দেখো এখন সে কিন্তু আর আনডিফাইন্ড থাকলো না, এটা অবশ্যই স্ট্রিং হলো, বাট স্ট্রিংয়ের ভিতরে কিছু নাই, ফাঁকা স্ট্রিং। ক্লিয়ার? আচ্ছা জি যেগুলো স্যার। দেখালাম এগুলো কি তোমরা এক্সপ্লোর করছিলে? এক্সপ্লোর করলে খুব ফাস্ট এগুলো রেসপন্স করতে পারতে। আমি এই জন্য কিন্তু হোম টাস্ক কোর্স দিয়ে রাখছিলাম যেগুলো দেখবে একটু। আচ্ছা তাহলে আমরা এখন তো দেখলাম হলো ভ্যারিয়েবল নিয়ে, ডাটা টাইপগুলো নিয়ে, বিভিন্ন রকম ফাংশন নিয়ে কাজগুলো দেখে ফেললাম। ফাইন। এবার ধরো আমি একটু অ্যারে নিয়ে একটু দেখাই, অ্যারে বা অবজেক্ট। অবজেক্ট একটু টাফ হবে আজকের জন্য, নেক্সট দিন আমি দেখাবো, সমস্যা নেই। ধরো আমি ইফ এলস নিয়ে একটু দেখা আসি। বুলিয়ান তো বুল, মনে আছে বুলের কথা? ইয়েস স্যার। আচ্ছা বুলিয়ান, যেটা যদি ট্রু ফলস যদি আমি ইউজ করি তাহলে সেটা বুলিয়ান মতো আমরা কাজ করতে পারবো। ফাইন। এবার ধরো আমরা ইফ এলস নিয়ে কাজ করি। আচ্ছা এটাকে আমরা কমেন্ট করে দেবো, তো এটা দরকার নাই আমাদের। তাসিন, তাসিন কোনো কথা বলে না। তাসিন, ফাইজা, মাহাদি, বোঝা যাচ্ছে একটু একটু? জি স্যার। স্যার আমার একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা কোন জায়গায় প্রবলেম হচ্ছে বলো। দেখো যে জাভা স্ক্রিপ্টে গত দিন শুরু করছি সেটা রিক্যাপ দিয়ে ফেলছে অলরেডি। হ্যাঁ একটু বলো, তারপর একটু প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে হোপফুলি। কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিউ না, যে নিউ হতো তাহলে একরকম হতো, আমি এটা পিছনে আরও অনেক সময় দিতাম। যেহেতু নিউ না, তুমি অলরেডি ভ্যারিয়েবল জি জানো, স্যার। প্রিন্ট কীভাবে করতে এটা জানো, ইনক্রিমেন্ট জানো, স্ট্রিং জানো, তুমি জাস্ট নিউ কিছু জিনিস আসছে, আনডিফাইন আসতেছে, নাল আসতেছে, এগুলো। আবার যে অ্যান্ড যেটা ছিল আমি এটাও লিখে রাখি এখানে। অ্যান্ড হবে হলো এটা, অর হবে হলো এই যে পাইপ, দুইটা পাইপ থাকবে। এর মধ্যে ভার দিয়ে আমি একটা মার্ক দিই, মার্ক ইকুয়াল টু সাপোজ দিলাম আমি 40। এখন আমার টার্গেট, আমি ইফ এলস চেক করব। এবার একটু কেমন কেমন লাগবে, ঠিক আছে? কারণটা হলো যারা পাইথন থেকে শুরু করে অন্য ল্যাঙ্গুয়েজে একটু কেমন মনে হয় প্রথম দিকে। আগের মতো ইফ তো লিখবই আমরা। ইফ আমরা কি লিখতাম পাইথনে, এইভাবে লিখতাম না, মার্ক গ্রেটার দ্যান ইকুয়াল 33, মনে আছে এই কোডগুলো? এরপরে ক্লোন দিতাম, দিয়ে তারপর কি লিখতাম, ট্যাব দিয়ে লিখতাম হলো প্রিন্ট। স্যার এখানে সেকেন্ড ব্র্যাকেট লিখতে হয়। হ্যাঁ এরকমটা লিখতাম, তাই না? বাট পাইথন ছাড়া বেশিরভাগ ল্যাঙ্গুয়েজের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আসলে ওর স্কোপটাকে ডিফাইন করে। পাইথনে কী করতো, এই যে একটা স্পেস দিত না, স্পেস দিয়ে বলতো যে আমি কার আন্ডারে আছি। এটা আসলে অন্য ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে না, এবং ওইটা আমার কাছে বেশ ভালো লাগে, কারণ ভুল করার চান্স থাকে কম। ধরো আমি বললাম 33, এটাকে আমরা একটা ব্র্যাকেটে র্যাপ করে দিব, যে আমার কন্ডিশনটা থাকবে এর মধ্যে। ফাইন। এবার আমি একটা ব্র্যাকেট দিতে, ব্র্যাকেট ডিফারেন্ট ওয়েতে শুরু করা যায়, আমি ইন্টারপ্রেস করে এখান থেকে শুরু করতে পারি, বলতে এই জায়গাটা থেকে। এটাও ফাইন। আর যদি মনে হয় আমি ব্র্যাকেট এখানে না দিই আমি এখানে দিব, এটাও ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট বেটার হলো যে কোনো একটা অ্যাপ্রোচ ফলো করবা। এখন আমি বলতে পারি দেখো কনসোল দিয়ে বা এখন একটা ভ্যারিয়েবল দিয়ে বলতে পারি। আচ্ছা আমি একটু ডাইনামিক ওয়েতেই দেখাই তোমাদেরকে। ফার্স্ট টাইম লগ দিয়ে দেখা, একটা লগ দিয়ে বলতে পারি যে পাস ফেল, পাস, ঠিক আছে? এই যে ডাবল মানে তোমার কার্লি ব্রেস বা সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে, এর মাঝখানে তুমি যত রকম কনসোল লিখবা সব কার আন্ডারে থাকবে, ইফের আন্ডারে। ওই যে আমাদের ইন্ডেন্টেশনের মতো আমরা স্পেস বা ট্যাব ইউজ করতাম সেটার মতো। আচ্ছা তাহলে পাশের কোডটা গেল। ফেলের জন্য কি করব, সিমিলার ওয়েতে আমি এখানে এলস লিখবো,
আমি যে ব্র্যাকেট শুরু শেষ করলাম, কনসোলটাকে নিয়ে আমি আবার এখানে এসে বলবো হলো ফেল। আচ্ছা, এটা তো কনসোলে দেখাবে, যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের ইনার স্টিলের মধ্যেও একটা ইম্প্যাক্ট পড়ুক। কোথায় ইম্প্যাক্ট পড়ুক আমি যদি একটা দেখে আসি যে বেসিক, ওকে বেসিক এখানে পাস ফেলটা দেখাবে। লজিক আমি ওখান থেকে চেক করলাম, বাট রেজাল্ট আমার দেখাবে হলো কনসোলের মধ্যে। তাহলে আমি কী করব, আমার টার্গেটটা হবে আমি একটা ভ্যারিয়েবল নিতে পারি এখানে এই কাজটার জন্য। ধরো var মেসেজ নামে একটা ভ্যারিয়েবল দিলাম, এটাকে আমি স্ট্রিং টাইপের আপাতত ধরে রাখলাম যে দেখো এটা স্ট্রিং টাইপের হবে, ফাইন। এখন আমি বললাম যে পাস লেখাটা তুমি কনসোল সরাসরি দেখাবা না, তুমি করবে কি আমার যে মেসেজ নামে যে ভ্যারিয়েবল আছে না ওর মধ্যে লেখাটা পাস করে দাও, যে কী দেখাতে চাও। ধরো ফর এক্সাম্পল পাস লিখলাম, ফাইন। সিমিলার ওয়েতে আমি এখানে অ্যাড করবো এইভাবে, এটা দিয়ে দেবো হলো ফেল। ফেল দিলাম। এখন তো ভ্যারিয়েবলে চলে আসলো, এখন আমি কনসোলে দেখাতে চাই, তাহলে কী হলো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ওটার নাম ছিল বেসিক্স ডট ইনার এইচটিএমএল। এর মধ্যে কোনটা সেট করবো, ওই যে মেসেজ লেখা আছে এটাকে সেট করে দেবো, ব্যাস শেষ। তাহলে কি হবে, আমি যে লজিকটা চেক করলাম, চেক করে আমার তো একটা রেজাল্ট আমি পাবো। পাস পেলে পাস ইনজেক্ট হবে, ফেল পেলে ফেল ইনজেক্ট হয়ে যাবে। বুঝতে পারছি বিষয়গুলো? কোডটা একটু দেখে আমরা রেজাল্টটা দেখি একবার। এই দেখো পাস দেখাচ্ছে, কারণটা কি? কারণ হলো ওইখানে আর ভ্যালুটা ওইরকম ছিল। ক্লিয়ার? এবার যদি আমি আরেকটু ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট অ্যাড করতে চাই, ধরো যখন পাস করবে ওটাকে গ্রিন দেখাবো, ফেল করলে রেড দেখাবো, তাই হবে। তার আগে আমরা ওই ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করে থুয়ে আসি। এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে না দেখতে, সিএসএসে যে ব্যাকগ্রাউন্ড এটা ছিল, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা রিমুভ করে দিই, নর্মাল থাক। H1 এর কালারটা হোয়াইট থেকে ব্ল্যাক করে দিই, ফাইন। এটা আমরা টেস্ট করি যে এখন এখানে যখন আসবে পাস লেখাটা যেখানে থাকবে ওই জায়গাটা আমি আপাতত চেঞ্জ করবো। অনেক ওয়েতে করা যায়, আমি জাস্ট একটা অ্যাপ্রোচ দেখাচ্ছি। ডকুমেন্ট ডট যা যেভাবে মনে চাই গেট এলিমেন্ট বাই আইডি, আমি কাকে ধরবো হলো ওই যে বেসিক্সকে। বেসিক্সে কী করব, তার ডট স্টাইল ডট করবো কালার, কালারটা আমি করে দিব কি, পাস করলে বলবো গ্রিন হবে, গ্রিন কালার দেখাবে। তিনটা ইয়ে হয়েছে গ্রিন, ফাইন। তুমি মেসেজটা ওইটা অ্যাড করবা আর সাথে এখানে কালারটা এরকম চেঞ্জ করবা, গ্রিনটা দিলাম রেড। এরকম লজিক্যাল ওয়েতেই আসলে আমরা যখন ওয়েবসাইট দেখি যে ক্লিক করলে অ্যাড টু কার্ট করলাম, সাথে সাথে দেখা যাচ্ছে অ্যাড টু কার্টে হয়ে যাচ্ছে, কার্ট থেকে ডিলিট করে ফেললে কালারটা চেঞ্জ হচ্ছে, এরকম জাভা স্ক্রিপ্ট দিয়ে এগুলো মিলিয়ে ডিল করে থাকে। ডিল করে থাকে বলতে এখানে এইভাবেই করবে তা না, এটা ফাংশনের থ্রুতে হতে পারে বা বাইরে দিয়ে করতে পারে, কোনো সমস্যা নেই। মানে প্রোগ্রামিং একটা একটা প্যাটার্নে করলেই হচ্ছে, কোনো সমস্যা নেই, বাট স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হয়। এখানে আসি, আচ্ছা গ্রিনটা বোঝা যাচ্ছে না যদিও, গ্রিনের জায়গায় এটা আমি ইয়েলো করলেই ভালো লাগবে, ব্লু করে দিই। এটা ব্লু দিয়ে সেভ করলাম, এই দেখছো ব্লু দেখা যায়, দেখা যায় ব্লু। হ্যাঁ স্যার। আচ্ছা, দেখা যাচ্ছে ব্লু। এবার যদি আমরা আবার চেক করে দেখি, যদি আমি ভ্যালুটা 40 না করে 20 করে দিই, তাহলে কি হবে, অটোমেটিক আমি 20 করব, সে অটোমেটিক এই ফেইলের কাছে চলে মেসেজটাকে সেট করবে, কালারটা চেঞ্জ করে দেবে। আমি চলে আসবো এখানে, দেখো রেড হয়ে গেছে, দেখছো মজা না? যখন এবার এসএসসি রেজাল্টগুলো দেখাই ওইখানে কিন্তু এরকম লজিক্যাল জিনিসগুলো অ্যাড করা থাকে, যে তুমি যদি এই ধরনের রেজাল্ট হয় তাহলে এটা এরকমভাবে হাইলাইট করবে, বা ফেলটাকে এভাবে মার্ক করবে, ফেল না হয় এভাবে মার্ক করবে, এগুলো সব এরকম লজিক্যাল সিস্টেমে করা থাকে। একটু একটু কি আইডিয়া পাচ্ছি আমরা কীভাবে কাজ করে। আমাদের কি এডুকেশন বোর্ডের সাইডে একটু ঘুরে চলে আসি, এডুকেশন বোর্ড রেজাল্ট, এখানে গেলাম। দেখো তো এই ফর্মটা দেখে আমাকে জাভাস্ক্রিপ্ট রিলেটেড কিছু কথা বলতে পারো কিনা? আমি এটা রাইট ক্লিক করে পেজ সোর্সে চলে যাই, দেখি এটা জাভাস্ক্রিপ্টে কিছু কোড করছে কিনা এখানে। এই দেখো দেখা যায়,
অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র। এটা খেয়াল করো, একটা হচ্ছে ভ্যালিডেটর। তার ভ্যালিডেটর জাভাস্ক্রিপ্ট করছে, সেখানে সে ভ্যালিডেট মানে চেক করতেছে যে ঠিকঠাক আছে কিনা। একটা এক্সাম বোর্ড জেএস, আমি এখানে কোডগুলো করা, এই তো কি স্টাইল আর সিএসএস। আমরা একটু একটু আস্ত করতে পারছি যে কোনটার মধ্যে কী করা আছে। এটা সিম্পল সাইড, দ্যাটস ওয়াই জেএসটাকে উপরে রাখছে, বাট আমরা প্রেফার করি সাধারণত জেএসটাকে নিচে রাখার জন্য। একটু ওপেন করে দেখি ভ্যালিডেটরের মধ্যে কী আছে। আমি এটাতে ক্লিক করলাম, পাশে ওপেন হয়ে গেল। এই দেখো, আমাকে কেউ একটু বোঝাও এই কোডটা দেখি, অ্যাটলিস্ট মানে বেসিক জিনিসপত্র, সব অত ক্লিয়ার হতে হবে তা না। স্যার ইফ এলস। হ্যাঁ, ইফ এলস, এটা উপরে কি ফাংশন না, দেখছো ফাংশন? আমরা ডেফ লিখতাম, তাহলে আমাদের জাভাস্ক্রিপ্টে লিখতে ফাংশন লিখতে হবে, ফাংশন লিখে কাজ করতে হবে। এর নাম কি দেওয়া আছে? অ্যাপ ফর্ম ভ্যালিডেটর। ফাইন, আসো। এর হচ্ছে বোর্ড, এটা কি কমেন্ট করা না? আমরা কিন্তু একদম Yes, রিয়েল sir. লাইফ সাইট থেকে চেক আউট করতেছি, এটা কিন্তু মজা অন্যরকম। জানি না তোমরা কেমন ফিল পাচ্ছ। যে সাইটটা চেক করতে আসলাম, দেখতেছি যে এখানে এই অবস্থা। তো ফর্ম থেকে সে কিছু তথ্য নিয়ে আসবে। এবার বলতেছে দ্য ফর্ম, ওই ফর্মের বোর্ড যদি সিলেক্টেড ইন্ডেক্স যদি 0 হয়, মনে করো ইন্ডেক্স তো থাকে তাই না, যে তুমি ফর এক্সাম্পল ইন্ডেক্স তো বুঝি, মনে আছে ইন্ডেক্সের কথা? হ্যাঁ স্যার। 0 1 2 3, এটা কি বলতেছে যে যদি ইন্ডেক্স যদি 0 হয়, যেটা সিলেক্ট করতেছে ওই ইন্ডেক্স যদি 0 সমান বা ছোটো হয়, তার মানে কিছু সিলেক্ট করেনি, তখন অ্যালার্টটা আমরা দেখব। তখন সে টুক করে একটা পপ আপ দিয়ে দেবে সামনে স্ক্রিনের উপরে, দেখো প্লিজ সিলেক্ট একটা বোর্ড সিলেক্ট করো। আচ্ছা, দ্য ফর্ম বোর্ড ফোকাস, ওইটাকে ফোকাস করবে, বোর্ড যে অংশটা আছে এটাকে ফোকাস করবে। রিটার্ন ফলস, যে না কাজ হয়নি। একটা শেষ ইফের কাজ। রোলের জন্য দেখো সেম, দেখছো রেজিস্ট্রেশন জন্য সেম, তাই না? ভ্যালিডেশন কোডের জন্য সেম। ভ্যালিডেশন কোড কোনটা? এই দেখো এইটা 6+1, এটা তো র্যান্ডমলি চেঞ্জ হয়। আমি রিলোড দিই, দেখছো 5+9 হয়ে, তার মানে এটা এখানে কোড করা এইভাবে, যতবার পেজ রিলোড হবে এই দুইটা প্লেসে যে ভ্যালুটা রিপ্লেস হবে ওটা জাভাস্ক্রিপ্ট থ্রুতে র্যান্ডমলি আসবে। এটা কিন্তু এইচটিএমএল এর কাজ না, যে মানে এইচটিএমএলই কোড মানে এই নাম্বারটা তৈরি করতেছে, তা কিন্তু না। জাভাস্ক্রিপ্ট কোডটাকে তৈরি করতেছে, করে এখানে ইনজেক্ট করে দিচ্ছে। দেখো একবার লোড হবে, এই জায়গাতে ভ্যালু একবার চেঞ্জ করবো, ওখানে ভ্যালু একবার চেঞ্জ করবা। এটা কিসের মতো? আমরা যে এটা না মেহরাব মোহাম্মদ লিখলাম, মনে আছে তোমাদের? ওটা কিন্তু ওই ভ্যালুগুলোর মতোই হচ্ছে। আচ্ছা, ওটাতে কেটে দিচ্ছি আমরা অলরেডি। ওখানে যেমন জাস্ট একটা ওয়ার্ডে দেখা ছিল, এখানে জাস্ট আমরা র্যান্ডমলি কোনো একটা ভ্যারিয়েবল নিতে পারি, একটা ভ্যারিয়েবল নিব, র্যান্ডমলি নাম্বার জেনারেট করবো আর এখানে ইনজেক্ট করতে থাকবো বারবার। এই বুঝতে পারি একটু একটু, এরকম একটু এক্সপ্লোর করবা, অনেক মজা মজা লাগবে আশা করি, কোড বুঝতে পারো। এই দেখো আবার আরেকটা সে ফাংশন তৈরি করছি, অনলি নাম্বারস। এখানে ইভেন্ট দিয়ে কাজ করছে। এই দেখো আবার ইফ বলছে, ইফ কি বললো দেখো, অ্যান্ড দেখালাম তোমাদেরকে একটু আগে। অ্যান্ড মানে কি? এই কোডটা দেখলে তোমার অ্যান্ড আর ওয়ারের কনসেপ্টে ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু জুম করি, এই কোডটা দেখো, দেখো তো বোঝা যায় কিনা। হ্যালো, হ্যাঁ স্যার। এটা কি বুঝতে পারলাম? দেখো এখানে আমরা যে অ্যান্ড আর অর শিখলাম, যদি আমরা এটা ফোকাস করি, এটা একটা লজিক, এটা ব্র্যাকেট দিয়ে তোমার বুঝতে সহজ হতো। অ্যান্ড দিয়ে করছে এই টোটাল লজিকটাকে র্যাপ করে রাখছে। ওরা বলতেছে যদি এইটা ট্রু হয় আর এই দুইটার মধ্যে যে কোনো একটা ট্রু হয়, হয় এটা ট্রু হোক, এটা ফলস, অথবা এটা ফলস, এটা ট্রু, অথবা দুইটাই ট্রু হোক না কেন, তাহলে এটা কি রিটার্ন করবে? এটা ফলস রিটার্ন করবে। বুঝতে পারলাম? এবং সেই একটা লাইন দেওয়ার কারণে এই ইফটা এর আন্ডারে আসলে, আর এটা আলাদা। একটু একটু বুঝতে পারি, মানে কোডের বেসিক ক্লিয়ার থাকলে এরকম তুমি যে কোনো কোড দেখে একটু একটু বেশ কিছু আইডিয়া করে ফেলতে পারবা যে কোথায় কী হচ্ছে না হচ্ছে। কার কোনো প্রশ্ন আছে এগুলো নিয়ে? কোনো প্রশ্ন হলে প্রশ্ন করতে পারো আমাদের এই কোড সংক্রান্ত, জাভা স্ক্রিপ্টের বিষয়গুলো নিয়ে একটু এক্সপ্লোর করো, নিজে কিছু কোড করো, ওইটাকে এইচটিএমএল দেখাও, ওখানে আবার কিছু লজিক্যাল কিছু চেঞ্জেস করো। বা তুমি তো অনেকগুলো প্রবলেম সলভ করছো, ওই প্রবলেম সলভটাই তুমি জাভা স্ক্রিপ্ট দিয়ে করো, রেজাল্টটা তুমি এটা দেখাও, রেজাল্ট দেখাও তোমার হলো এইচটিএমএল থ্রুতে, তাহলে ওটাও ভালো লাগবে আশা করি।
আর কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা, হোপফুলি নাই হবে হয়তো, দ্যাটস সবাই চুপ হয়ে আছে। ঠিক আছে, তোমরা এগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে? তোমরা প্র্যাকটিস করো, আমরা নেক্সট ক্লাসে আরও কিছু জিনিসপত্র দেখবো ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রবলেম হলে গ্রুপে মেসেজ থ্রো করবা যে এখানে সমস্যা হচ্ছে, ঠিক আছে? আর আমি তোমাদেরকে বলছিলাম যে HTML আর CSS এর ফাইলটা, বা তোমার যে ফার্স্ট একটা প্রজেক্ট দিয়েছিলাম তোমাদেরকে, ওটার ফাইলটা গিটহাবে আপলোড করতে। মানে 2-1 জন আপলোড করছে, আমার টার্গেট ছিল সবাই আপলোড করে ফেললে তখন আমি দেখাই দিব যে কীভাবে গিটহাবে ওইটা ওয়েবসাইটকে শো করাতে পারো ফ্রি হোস্ট করে রেখে। জাস্ট নর্মাল HTML CSS ফাইল প্লাস তোমার হলো কোনো ইমেজ ফাইল টাইল এগুলো সব সহ এটা কমপ্লিট করলে আমাকে জানাও, আমি ইনশাআল্লাহ দেখাবো ওই টাইমটাতে, ঠিক আছে? সবাই ভালো থেকো তাহলে, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।